আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা। এখানে অনুশীলনের প্রশ্ন সমাধানের পাশাপাশি তোমাদের জন্য আরও করে দেওয়া আছে বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যেগুলো তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। দেখো, এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আমরা আজকে 12 অধ্যায়ের যে অনুশীলনী নৈবত্তিকগুলো আছে ওগুলো সমাধান করি। দেখো, 1 নম্বরে এখানে কি বলছে, ইউরাসিল কোথায় পাওয়া যায়। এখন ইউরাসিল কোথায় পাওয়া যায় এটা বলার আগে আমি আরেকটু কথা বলি। দেখো, ডিএনএ আর আরএনএ ভিতরে আমরা জানি যে ডিএনএ হচ্ছে তোমার 2টা সূত্র নিয়ে গঠিত, তাই না? আর আরএনএ হচ্ছে একটি মাত্র সূত্র নিয়ে গঠিত। এখন ডিএনএর যে সূত্র 2টা থাকে, এখানে হচ্ছে আমরা পিউরিন আর পাইরিমিডিন এরকম 2টা প্রকারভেদ দেখতে পারি। যেখানে আছে হচ্ছে তোমার অ্যাডিনিন। দেখো, এখানে ডিএনএর যে সূত্রক আছে এখানে ভিতর পিউরিন পাইরিমিডিনের ভিতর কি কি আছে দেখো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এই 4টা উপাদান নিয়ে হচ্ছে তোমার ডিএনএ যে সূত্রক 2টা, ওই 2টা হচ্ছে গঠিত। এরপরে আরও যখন আরএনএর হিসাব যখন করব, ওইখানে অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, কিন্তু থায়ামিনটা নাই। থায়ামিনের পরিবর্তে এখানে আছে হচ্ছে তোমার ইউরাসিল, যা বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করে, সবগুলো মানে ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে ওই নামের প্রথম অক্ষরটা প্রকাশ করে। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল আছে হচ্ছে তোমার আরএনএতে। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করছি কি, ইউরাসিল কোথায় পাওয়া যায়? আরএনএতে পাওয়া যায়। আরএনএতে হচ্ছে তোমার থায়ামিনের পরিবর্তে ইউরাসিল পাওয়া যায়। আর ডিএনএতে কি পাওয়া যায়? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। থায়ামিনটা এই জায়গায় পাওয়া যায়। আর জিন কি জিনিস? জিন তো হচ্ছে তোমার ডিএনএর ভিতরে যেই জায়গাটাতে তোমার বৈশিষ্ট্য ধারণ করে, নির্দিষ্ট একটা জিন নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে, ওটা হচ্ছে জিন। আর লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যেই জায়গাটায় জিন অবস্থান করে ওই জায়গাটাকে হচ্ছে লোকাস বলে। মানে মনে করো একটা ক্রোমোজোম যদি আমি আঁকি, এই যে একটা সেন্ট্রোমিয়ার থাকে, তাই না? এরপরে 2টা বাহু থাকে, এইখানে ভিতরে এরকম ভিতরে এই যে এভাবে ডিএনএ গুলো থাকে, তাই না? ওই ডিএনএ গুলা এরকম মনে করো এর নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য ধারণ করবে, মানে একটা জিন অবস্থান করবে, যে জিনের ভিতরে হচ্ছে তোমার নির্দিষ্ট বৈশিষ্ট্যটা থাকবে। এখন এই যে ক্রোমোজোমের যে অংশে জিন অবস্থান করবে ওইটাকে হচ্ছে তোমার লোকাস বলবো। এরপরে কি বলছে দেখো, আরএনএ এ তো আরএনএ তে কি থাকে, দেখো আরএনএ তে কি কি থাকে। এখন ডিএনএ আর আরএনএ স্ট্রাকচার তোমাকে জানতে হবে। এই জায়গায় আমরা জানি যে ডিএনএ আর আরএনএ যেটা, এগুলো হচ্ছে তোমার পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত, তাই না? এখন নিউক্লিওটাইডে কি কি থাকে? 3টা জিনিস থাকে। নিউক্লিওটাইডে হচ্ছে তোমার শর্করা থাকে, তারপরে অজৈব ফসফেট থাকে, আর নাইট্রোজেন বেস থাকে। এই 3টা জিনিস নিয়েই হচ্ছে তোমার এই যে ডিএনএ আর আরএনএ এগুলো গঠিত। এখন রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা, হ্যাঁ এটা আরএনএতেও থাকে, মানে ডিএনএ আরএনএ উভয় ক্ষেত্রে হচ্ছে আমরা এটাই দেখতে পাই। তাহলে হচ্ছে তোমার রাইবোজ শর্করা থাকে, হ্যাঁ অজৈব ফসফেটও থাকে, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত বেস, এই যে এগুলো যে দেখছি না, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন বেস। তাহলে এই এই জিনিসটাও থাকে আরএনএ ভিতরে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে সবগুলা হচ্ছে অ্যান্সার। কি জন্য? এই সবগুলাই হচ্ছে আরএনএতে থাকে। এর পরবর্তীতে আমাদের কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, লেখচিত্র, রেখাচিত্র দিয়ে এখানে বলছে 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর এটা দিয়ে দিতে। এখন দেখো, বাবা দেহ থেকে আসবে তোমার 2টা গ্যামেট, মা দেহ থেকে আসবে 2টা গ্যামেট। এখন পুরুষের দেহ থেকে যে গ্যামেটগুলো আসে ওগুলোকে আমরা বলবো হচ্ছে শুক্রাণু, আর মাতৃদেহ থেকে যেটা আসবে ওটা হচ্ছে ডিম্বাণু। মানে ওই গ্যামেটটাকে ডিম্বাণু বলবো, আর ছেলেদের ক্ষেত্রে ওইটা হচ্ছে শুক্রাণু। এখন আমরা জানি শুক্রাণুতে বা এখানে যে ক্রোমোজোমগুলো থাকে, সেক্স ক্রোমোজোম যেটা, ওখানে হচ্ছে তোমার পিতা দেহ থেকে আসে একটা এক্স আর একটা ওয়াই আসে, আর মাতৃদেহ থেকে যেই 2টা সেক্স ক্রোমোজোম আসে ওখানে হচ্ছে তোমার 2টাই এক্স থাকে। তাহলে দেখো 2টা গ্যামেট যদি আমরা পাইলাম, এখানে মাতৃদেহ থেকে হচ্ছে তোমার 2টাই এক্স, আর এখানে পিতা দেহতে একটা এক্স আর একটা ওয়াই। এখন এইখানে দেখো পরবর্তীতে এই গ্যামেটগুলোর মিলন দেখাইছে, যেখানে এখান থেকে একটা এক্স আসছে, এখান থেকে একটা ওয়াই আসছে। তাহলে এই জায়গায় মিলিত হয়ে কি হবে, এক্স আর ওয়াই বিশিষ্ট একটা ক্রোমোজোম গঠন করবে। আর এই পাশেরটা দেখো, এখানে একটা এক্স আসছে, এখান থেকে আরেকটা এক্স আসছে, তার মানে এই জায়গায় হচ্ছে তোমার 2টা এক্স এরকম একটা ক্রোমোজোম আমরা পাবো। তাহলে এই যে এই রেখাচিত্রটা আমরা পূরণ করলাম। এরপরে পূরণ করার পরে দেখো, এরকম যখন মানে এক সেট ক্রোমোজোম যখন মানে একটা কোষে যখন 2টা এক্স ক্রোমোজোম থাকবে, তার মানে এটা হচ্ছে তোমার একটা কন্যা তৈরি করবে। মানে এই গ্যামেটটা পরবর্তীতে যখন এটা বিভাজিত হবে, একটা মানে জীবদেহ যেটা তৈরি করবে ওটা হচ্ছে একটা
মানে কন্যা তৈরি করবে, আর এই জায়গায় দেখো এক্স আর ওয়াই, ওয়াই যেহেতু আছে তার মানে এটা হচ্ছে তোমার পুত্র সন্তান তৈরি করবে। এখন এতটুকু বুঝতে পারার পরে দেখো কি বলছে উদ্দীপকের এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা। এক্স অবস্থা বলতে এই যে এই জায়গাগুলা, শুধুমাত্র একটা গ্যামেট যখন আছে, একটা গ্যামেট একটা এক্স, এই এক্স গুলাতে তোমার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক থাকে। আমরা কি জানি যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, একটি মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হবে। এখন এই 4টা যে অপত্য কোষ, এই 4টা অপত্য কোষে কি হয়, মাতৃকোষের যে ক্রোমোজোম ওইটার অর্ধেক থাকবে। তাহলে আমরা জানি হচ্ছে যে কোনো কোষে আমাদের ক্রোমোজোম কয়টা থাকে, ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া বা 46টি। এখন তোমাকে কিন্তু এই জায়গাটাও খেয়াল রাখা লাগবে, জোড়া আর টি এই জায়গাটা কিন্তু মানে খেয়াল রাখবা যে জোড়া বলছে নাকি মানে 2 গুণ করে ওই টিটা ওইখানে দিয়ে হচ্ছে তোমার কনভার্ট করে বলছে। তাহলে দেখো এক্স অবস্থায় গ্যামেট, গ্যামেটে হচ্ছে আমরা জানি ওই 23 জোড়া বা 46টার অর্ধেক থাকবে। তার মানে হচ্ছে 46-এর অর্ধেক কত, 23টি। তার মানে এইখানে এক্স যেটা মানে একটা গ্যামেটে হচ্ছে তোমার থাকবে 23টা ক্রোমোজোম থাকবে। এখন এটা আরেকবার আমি বলতেছি, যখন গ্যামেট আকারে থাকবে আর যখন হচ্ছে দুইটা মানে একটা মাতৃকোষে থাকবে, মাতৃকোষের ক্ষেত্রে কয়টা থাকবে, 46টি অথবা 23 জোড়া ক্রোমোজোম থাকবে। আর ওইটা থেকে অপত্য কোষ যখন সৃষ্টি হবে এটাকে হচ্ছে অর্ধেক করে দিব, কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার জন্য এখানে 23টা হবে। এর পরবর্তীতে আমাদের কি বলছে দেখো তো, 4 নম্বরে উদ্দীপকের এ এবং বিতে কোন ধরনের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম আছে। তাহলে এ আর বি এর ক্ষেত্রে তার মানে এ কোনটা, এই যে এটা তোমার পুত্র সন্তান, আর বি হচ্ছে তোমার একটা কন্যা সন্তান যে আমরা পাইছি। পুত্র সন্তান আর কন্যা সন্তানের ক্ষেত্রে কি বলছেন, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটা। এখন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলতে এই জায়গায় দেখো এ আর বিতে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, এখানে এ আর বি, তাহলে এ এর লিঙ্গ নির্ধারণ করছে কে, এই ওয়াই ক্রোমোজোমটা এ এর লিঙ্গ নির্ধারণ করছে না, কারণ এটা কি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে সেটা আমরা বুঝছি কিভাবে। প্রথমে এক্স তো মাতৃদেহে থাকেই, মানে মায়ের দেহে তো দুইটাই এক্স ক্রোমোজোমই থাকবে, এটা তো চেঞ্জ করা যাবে না। এখন মাতৃদেহ থেকে এক্সই আসবে, তার মানে ওই কন্যা হওয়ার জন্য যে একটা ক্রোমোজোম এক্স এসে আছে, এখন ওইখানে যদি পিতা থেকে ওয়াইটা আসে তাহলে পুত্র হয়ে যাবে, আর পিতা থেকে যদি এক্সটা আসে তাহলে কন্যা সন্তান তৈরি হবে। এখন এই জায়গায় দেখো ওয়াই ক্রোমোজোমটা এটা লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করছে, আর বি এর ক্ষেত্রে কোনটা ধারণ করছে, বি এর ক্ষেত্রে তো দুইটা এক্স, কারণ পিতা থেকে একটা এক্স আসছে, মাথা থেকে একটা এক্স আসছে। তাহলে এ আর বি এ কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আছে, এখানে হচ্ছে তোমার ওয়াই আছে আর হচ্ছে দুইটা এক্স, এই ক্রোমোজোমটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণে সাহায্য করছে। এখন এই জায়গায় আরেকটা কথা বলি, এখানে যে মাতৃদেহে যে দুইটা মানে গ্যামেট থাকে এই দুইটা কিন্তু সবসময় তোমার এক্স ক্রোমোজোমই থাকে, কারণ যে লিঙ্গ নির্ধারণের জন্য তাহলে আমরা কাকে দায়ী করতে পারি, এটা হচ্ছে আমরা পিতাকে দায়ী করব, কারণ মাতৃদেহে এক্স ক্রোমোজোমই থাকবে এটা স্বাভাবিক, কিন্তু পিতা দেহ থেকে যখন ওয়াই আসবে তখন পুত্র সন্তান তৈরি হবে, পিতা দেহ থেকে যখন এক্স আসবে তখন হচ্ছে কন্যা সন্তান তৈরি হবে। এইখানে এরকম প্রশ্ন আসতে পারে যে লিঙ্গ নির্ধারণের জন্য কে দায়ী। তাহলে এভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, আই হোপ তোমাদেরকে মানে বুঝাইতে পারছি। এই অনুশীলনের এমসিকিউগুলো সমাধান করা অথবা মানে এমসিকিউ বিগত আরও কয়েক বছরের বোর্ড প্রশ্নের এমসিকিউগুলো সমাধান করা, এগুলো কিন্তু তোমার পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো সমাধান করতে হবে, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সমাধানগুলো করে দেওয়া আছে। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।